আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো অ্যাফেয়ার্সে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কেন আমাকে রিমান্ডে এনেছেন? আমরা হাসিনার নির্দেশ পালন করেছি মাত্র। হাসিনাকে ফাঁসিয়ে দিলেন আনিসুল, সালমান ও মেজর জেনারেল জিয়াউল। টিউলিপ সিদ্দিক ও শেখ রেহানার ভুয়া কোম্পানির মাধ্যমে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করেছেন শেখ হাসিনা, গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদন। ভারতে প্রচারিত ভুয়া খবরে অবাক হিন্দু সম্প্রদায়। হিন্দু মহিলা বললেন, আমাদের মন্দিরে হামলা আর আমরা জানলাম না। হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। গণ আন্দোলনে স্বৈরশাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন ডক্টর ইউনূস। তত্ত্বাবধায়ক ব্যবস্থার রায় নিয়ে প্রতারণা, সাবেক প্রধান বিচারপতি খয়রুল হকের বিরুদ্ধে মামলার আবেদন। আমাকে স্যার ডাকার দরকার নেই, উপদেষ্টা নাহিদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রিমান্ডে হাসিনাকে ফাঁসিয়ে দিলেন আনিসুল, সালমান ও মেজর জেনারেল জিয়াউল। রিমান্ডে থাকা সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে গাইডলাইন দিতেন আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র। হত্যা মামলায় কেন আমাকে রিমান্ডে এনেছেন? যারা সরাসরি কিলিংয়ে অংশ নিয়েছিলেন তাদের ধরেন। জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনার দায় স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া দায় স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। তারা তিনজনই এখন নিউ মার্কেটের থানার একটি হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে আছেন। এ বিষয়ে যুগান্তর একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে জানা যায়, গত 16 আগস্ট নিউ মার্কেট এলাকায় পাপোশ বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় 3 আসামি রিমান্ডে থাকলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টির নেপথ্যে কার কি ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্র ও সাবেক সেতুমন্ত্রীর উপর দায় চাপালেও এখন দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। তারা বলছেন, আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলেই এরই মধ্যে স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পেছনে তাদের দায় স্বীকার করলেও এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি গ্রেফতার ব্যক্তিরা। সূত্র জানায়, সালমান এফ রহমান, আনিসুল হক এবং জিয়াউল আহসানকে 2টি টিমের মাধ্যমে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করা হচ্ছে। একটি টিমে আছেন নিউ মার্কেট থানার ওসির নেতৃত্বে মামলায় তদন্ত কর্মকর্তা, জুনিয়র পুলিশ কর্মকর্তারা। তারা মূলত থানা পুলিশের সদস্য। অপরদিকে অন্য টিমে আছেন ডিএমপি সদর দপ্তর এবং ডিবির কর্মকর্তারা। এই টিমটি করা হয়েছে মূলত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে। জুনিয়র টিম কেবল মামলার রহস্য উদ্ঘাটনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তারা মামলার এজাহারে বর্ণিত অভিযোগের বাইরে কোনো জিজ্ঞাসাবাদ করছেন না। আর সিনিয়র টিমটি জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কেবল মামলার বিষয়বস্তুর মধ্যেই সীমাবদ্ধ থাকছেন না। তারা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে ডিবির বেশিরভাগ তদন্ত কর্মকর্তা অন্যত্র বদলি হওয়ায় এবং নতুন আদেশপ্রাপ্ত সব কর্মকর্তা এখনো যোগদান না করায় ব্যাপক জিজ্ঞাসাবাদ সম্ভব হয়নি। প্রভাবশালী আসামি হওয়ায় কেউ কেউ তাদের জিজ্ঞাসাবাদে ভয় পাচ্ছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। তারা জানায়, মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে তাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম, যাতে মধ্যস্থতা করেন ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দেশের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর 20% বিদ্যুতের চাহিদা পূরণ করবে। সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের নামের একটি পোর্টাল। এতে বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ করা হয় $1265 কোটি, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি। যাতে মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছেন টিউলিপ সিদ্দিক, শেখ রেহানা ও পরিবারের কয়েক সদস্য।
2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী হয়েছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক। তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিফ আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ, এই কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। 5 আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের পর নেত্রকোনার বিভিন্ন মন্দির, বিশেষ করে জেলা শহরের সাতপাই রামকৃষ্ণ মিশন এবং ইসকন মন্দিরে হামলা ও ভাঙচুরের খবর প্রচারিত হয় ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেলে। এছাড়া দেশীয় কিছু মাধ্যমেও এসব ভুয়া খবর প্রচার হতে থাকে। এসব খবর দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন সেখানকার স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন। ভারতীয় টিভি চ্যানেলে প্রচারিত এসব ভুয়া খবরের ব্যাপারে তারা বলেছেন, এসব খবর দেখে আমরা রীতিমতো অবাক হয়েছি। আমাদের মন্দিরে হামলা করা হয়েছে অথচ আমরা জানলাম না, জেনে গেল ভারতীয় টিভি চ্যানেল। শনিবার নেত্রকোনা শহরের সাতপাই এলাকায় থাকা ইসকন মন্দিরে গেলে এসব কথা বলছিলেন মন্দিরের ভেতরে অবস্থানরত প্রমীলা সরকার। প্রমীলা সরকার বলেন, এই ইসকন মন্দিরের সঙ্গেই আমার বাসা, নিয়মিত মন্দিরে আসি, এখানে হামলা বা ভাঙচুরের কোনো ঘটনাই ঘটেনি। আপনিও ঘুরে দেখুন, সবকিছু স্বাভাবিক। তবে ভারতীয় রিপাবলিক বাংলা নামে টিভি চ্যানেলে আমাদের মন্দিরে হামলা ও ভাঙচুরের খবর দেখে অবাক হয়েছি। আমাকে ফোন দিয়েছে আত্মীয় স্বজনেরা, আমাদের মন্দিরে হামলা আর আমরা জানলাম না, অথচ তারা জেনে গেল। আরো বেশ কিছু মাধ্যমে এসব মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে, এসব কাম্য নয়। এই শহরে হিন্দু মুসলিম আমরা সবাই মিলেমিশে থাকি যুগ যুগ ধরেই, একে অপরের বিপদে পাশে দাঁড়াই। মন্দিরের বিভিন্ন দায়িত্বে থাকা চৈতন্য দাস, বিশুর দাস বলেন, আমাদের মন্দিরে কোনো হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। কেউ যদি এমন ঘটনা প্রচার করে থাকে তবে সেটা মিথ্যা। ইসকন মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে দেখা যায় পরিচালনা কমিটির সদস্য মুক্তা সরকারকে। তিনি বলেন, মন্দিরে কেউ হামলা করেনি, সবকিছু স্বাভাবিক রয়েছে। সংকটকালীন বাংলাদেশের পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, বিচার বিভাগ ভেঙে পড়েছে, দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, পাতানো নির্বাচন করা হয়েছে, সবকিছু সংস্কারের পরেই নির্বাচন হবে। রোববার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের কাছে কৃতজ্ঞ, সংকটকালীন তারা আমাদের পাশে সহায়তা করেছেন। বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছি। 2 সপ্তাহ হলো বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে। হাজার হাজার মানুষ স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পর তিনি দেশে থেকে পালিয়ে গেছেন। সাধারণ মানুষ স্বাধীনতার জন্য ছাত্র জনতার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে কূটনীতিকদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, শত শত মানুষ মারা গেছেন, হাজার হাজার মানুষ আহত। আমি আশা করি আপনারা আমাদের সহায়তা করতে পারেন। অনেক শিক্ষার্থী বুলেটের আঘাতে আহত হয়েছেন, অনেকে আবার রাবার বুলেট চোখে লেগেছে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া রায় পরিবর্তনের জন্য প্রতারণা, জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি ও সদ্য আইন কমিশন থেকে পদত্যাগ করা চেয়ারম্যান ABM খায়রুল হকের বিরুদ্ধে মামলা আবেদন করা হয়েছে। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজা বিথির আদালতে এই মামলার আবেদন করেন ইমরুল হাসান নামের একজন আইনজীবী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান। বাদী ইমরুল হাসান মামলায় আবেদনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশে 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যোগ করা হয়েছিল। এরপর থেকে নির্বাচনে সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়ে পরবর্তী সরকার গঠিত হচ্ছিল। 1996, 2001 ও 2008 সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 2001 সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট M সালি উল্লাহ সহ কয়েকজনের রিট আবেদন 2004 সালে হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ বলে ঘোষণা করে রায় দেয়। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমাকে স্যার ডাকার দরকার নেই, আমাকে স্যার বলারও দরকার নেই। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমার ছবি যত কম প্রচার করা যায় তত ভালো। তিনি বলেন,
আমি আপনাদের সরকার হিসেবে এখানে এসেছি, আমি জনগণের পক্ষ থেকে এসেছি, জনগণের দাবি দাওয়া নিয়ে এসেছি, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি। এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতা কামনা করছি। রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। সামগ্রিকভাবে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের পরিস্থিতি এই মন্ত্রণালয়ের উপর নির্ভর করে। তথ্য উপদেষ্টা বলেন, সাগররুনি হত্যাকাণ্ড নিয়েও প্রহসন করা হয়েছে, এটা নিয়ে মন্ত্রণালয় কাজ করবে। এছাড়া স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে। তিনি বলেন, নিবর্তনমূলক আইন যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায়, সেগুলো পুনর্বিবেচনা করতে হবে। এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। কেন আমাকে রিমান্ডে এনেছেন? আমরা হাসিনার নির্দেশ পালন করেছি মাত্র। হাসিনাকে ফাঁসিয়ে দিলেন আনিসুল সালমান ও মেজর জেনারেল জিয়াউল। টিউলিপ সিদ্দিক ও শেখ রেহানার ভুয়া কোম্পানির মাধ্যমে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করেছেন শেখ হাসিনা, গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদন। ভারতে প্রচারিত ভুয়া খবরে অবাক হিন্দু সম্প্রদায়। হিন্দু মহিলা বললেন, আমাদের মন্দিরে হামলা আর আমরা জানলাম না। হাসিনার স্বৈরশাসন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। গণ আন্দোলনে স্বৈরশাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, ডক্টর ইউনূস। তত্ত্বাবধায়ক ব্যবস্থার রায় নিয়ে প্রতারণা, সাবেক প্রধান বিচারপতি খয়রুল হকের বিরুদ্ধে মামলার আবেদন। আমাকে স্যার ডাকার দরকার নেই, উপদেষ্টা নাহিদ। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।